হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের ডিয়ার স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। রানী অহল্যাবাই হোলকারের জীবন এবং তার যে দর্শন, সেটা কিন্তু আমরা অনেকে জানতাম না। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক এক সময় অবাক হই, যেমন সব লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসের পাতায় রয়েছে, কিন্তু তাদেরকে সেইভাবে আমরা জানতেও চেষ্টা করি না, বুঝতেও চেষ্টা করি না। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন সেইগুলো আস্তে আস্তে করে মানুষের সামনে রাখার চেষ্টা করছে। আজকে এখানে যখনই আমরা রানী অহল্যাবাই হোলকারের জীবন দর্শন যদি আমরা এখানে যে আলোচনা হয়েছে, তাতে করে নারী শক্তি এবং নারীদের যে সম্মান এবং তাদেরকে যে সশক্তিকরণের বিষয়টা আজকে কিন্তু উঠে এসেছে। কিছুদিন আগে আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে এবং ভারতের যারা সোলজাররা আছেন, 3 বাহিনীর যে অপারেশন সিন্দুর, সেটা তার যে উত্তর আমাদের টেররিস্টরা যেভাবে ভারতবর্ষে আঘাত এনেছে, 26 জন নিরীহ পর্যটকদের হত্যা করেছে এবং বেছে বেছে তাদের হত্যা করেছে, তার যে টিট ফর ট্যাট যে উত্তর উনি দিয়েছেন, সেটা আমরা সবাই জানি। সেখানে আমরা আজকে এখানে যখন অহল্যাবাইয়ের জির কথাবার্তা হচ্ছিল, 2 জন মহিলা আপনারা সবাই জানেন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, ওনারা যখন বক্তব্য রাখছিলেন, ব্রিফিং দিচ্ছিলেন, এবং আমরা যদি কল্পনা চাওলার কথা আমরা মনে করি যে কোনো অবস্থায় আমাদের মহিলারা কোনো অংশে কম নয়, সেটা কিন্তু আজকে প্রমাণিত। এখানে উনার জীবনের থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটা আসা উচিত। আমাদের ভারতবর্ষের ইতিহাস আমরা সবসময় সামনের দিকে আমরা দেখি, মাঝে মাঝে পেছনের দিকেও আমাদের পেজ উল্টানো দরকার এবং এই ধরনের মহিষী ব্যক্তিদের সম্পর্কে আমাদের জানা উচিত এবং তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা দেখেছি অনেক মহিলারা যাদেরকে ঠিক জায়গায় যদি বসানো হয় এবং ঠিক অবস্থায় যদি তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, এই মহারানী যে অহল্যাবাই হোলকরের মতো তারাও কিন্তু কাজ করছে এখানে। আজকে এই কারণেই কিন্তু আজকে উনার উপর যে ইতিহাস, সেটাকে সামনে রেখে আমরা যারা মহিলারা এখানে আছেন, তারা যাতে আগামী দিনে ইন্সপায়ার্ড হয়ে তারা কাজ করতে পারে, তার জন্য আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরুষরা তো আছেই, কিন্তু মহিলাদের যে ওই যুগে আজকে 300 বছর আগের ঘটনা যদি আমরা চিন্তা করি, যে যখন খুব অল্প বয়সে উনার বিয়ে হয়েছিল, বিয়ের পর উনার হাজবেন্ডকে হারিয়েছেন, উনার শ্বশুরমশাইকে হারিয়েছেন, উনার ছেলেকে হারিয়েছেন, তারপরেও কিন্তু যেটা বলা হয়েছে যে তৎকালীন সময়ে যেহেতু যদি হাজবেন্ড মারা যায় তাদেরকে আগুনে পড়ে মরতে হতো, সবাই জানি আমরা সেগুলো। সেই জায়গার থেকে নিজেকে ঠিক রেখে যেভাবে রাজ্যের শাসনভার উনি করেছেন এবং মুঘলদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছেন, সেটা সত্যি আজকের তারিখে আমাদের শিক্ষণীয় অনেক কিছু। যে অতি অল্প বয়সেও উনি যেভাবে রাজকর্ম চালিয়েছেন, প্রতিদিন মানুষের সাথে কথা বলা, মানুষের সুখ দুঃখ এগুলো বোঝা, আজকেও কিন্তু এটা প্রাসঙ্গিক। আমাদের অনেক সময় অনেক জায়গায় আমরা যখন পথ পেয়ে যাই আমরা কিন্তু ভুলে যাই, কিন্তু যখন এইসব ইতিহাস আজকে এখানে আমরা যখন শুনলাম, আমাদের মধ্যে কিন্তু যখন এইসব জিনিস শুনবো আমরা, আমাদের কিন্তু ডাউন টু আর্থ যে বিষয় সেটা আসে মানুষের সাথেই। যে তখন তো নির্বাচনের মাধ্যমে হতো না, যে মহারানী হয়েছে নির্বাচনের মাধ্যমে হতো না, এখন তো নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে আমরা সিংহাসনে বসি বা বিভিন্ন পদে আমরা বসি, কিন্তু মানুষের ভোটে যদি আমরা জিতি, মানুষের প্রতি আমাদের যে কর্তব্য সেটা কিন্তু সবসময় মনে রাখা উচিত। আজকের দিনে সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের রাজ্য উন্নয়ন হবে, আমাদের দেশ উন্নয়ন হবে, সেগুলো তো থাকবেই। আমি আজকে ভারতীয় জনতা পার্টির আমি একজন কার্যকর্তা হয়ে আমি নিজেকে
আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে রানী অহল্যাবাই হোলকরের জীবন সম্পর্কেও তার উনার যে ফিলোসফি সেই সম্পর্ক আমাদের যে এটাকে সামনে নিয়ে আসা সেই কাজটা আমাদের ভারতীয় জনতা পার্টি করছে। সত্যিই অবাক লাগে, এগুলো কিন্তু কোনো অন্যান্য পার্টির মধ্যে আমরা কোনোদিন দেখিনি। এবং প্রকৃত অর্থে উনি ছিলেন, যদি আমরা যে কথা আমরা শুনেছি যে উনি অ্যাকচুয়ালি মাদারলি ফিগার ছিল, উনি ছিলেন প্রজার জননী। যতটুকু আমি বুঝেছি মানুষের জন্য কাজ করা, সেই কাজগুলো উনি করেছেন। আমি একটা জিনিস পড়ছিলাম উনাকে একদিন, একজন মানে কিভাবে উনি চালাতেন আপনারা জানেন, চিন্তা করুন যে একটা তাঁতি, গরিব তাঁতি একবার উনার কাছে এসছেন, এসে বলছেন যে যে ওখানকার একজন যে আধিকারিক আছে সে অন্যায়ভাবে তার কাছে কর আদায় করছে। এই কথা শুনে ইনভেস্টিগেশন করলেন। ইনভেস্টিগেশন করার পরে যখন তার ইনভেস্টিগেশনের রেজাল্ট আসলো, দেখা গেল ওই আধিকারিক সে অ্যাকচুয়ালি সে ভুল করেছে এবং সে অন্যায়ভাবে এই যে গরিব তাঁতি আছে তার প্রতি অন্যায় করেছে, ট্যাক্স আদায় করেছে এবং তাকে সাসপেন্ড করেছে। শুধু সাসপেন্ড না, তাকে বর্ষনা করেছেন। তো এই যে বিষয়গুলো আছে, আমরা কিন্তু এখনো মাঝে মাঝে আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক জায়গায় এগুলো আমরা দেখি, অনেকে করে, কিন্তু সেগুলো আমার মনে হয় তখন তো এগুলো নিয়ে প্রপাগান্ডা করার বিষয় না, মনের থেকে এই কাজটা করেছেন। এর থেকে আমাদের শেখা উচিত যে আমরাও মানুষের যখন এই ধরনের সমস্যা হয়, কোথাও কোনো রকম যদি এই ধরনের মানে বসিজমের যে বিষয় বা কারোর উপর যদি অত্যাচার করা হয় অন্যায়ভাবে, সেগুলো কিন্তু উনার যে দেখানো পথ সেই পথে আমাদের চলা উচিত। আমার মনে হয় যে উনি প্রমাণ করেছেন ওনার যে চিন্তা ভাবনা, যে নারীরা চাইলে সবই পারে, নারীরা চাইলে সবই পারে। আমাদের রাজীববাবু প্রায়ই বললে নারীরা পারে না এরকম কিছু নাই, নারীরা ইচ্ছে করলে সব পারে। এবং এখানে উনার যে বিষয়গুলো আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মন্দির ঘাট, রাস্তা, পয় প্রণালী এবং ধর্মশালা ইত্যাদি উনি করেছেন। শুধু রাজকর্ম না, এগুলো আমরাও কিন্তু এখন করতে চেষ্টা করি, কিন্তু তৎকালীন সময়ে যে আর্থিক অবস্থা সেই রকমও ছিল না, তারপরেও মানে উনি সেই কাজগুলো করেছেন। আমাদের যে কাশীর ঘাট, সোমনাথ মন্দির, তার পুনর্নির্মাণ এবং সেগুলোর উনার যে দান এবং সেবামূলক, সেগুলোর কিন্তু আমরা সাক্ষী আমরা রইলাম। এবং আগামী দিন আমাদেরও উচিত সবাই মিলে যে যে জায়গায় থাকুক, আজকে আমি যে জায়গায় আছি আমার মতো করে করব, আমার যারা বুথের যারা আছেন তাদেরকেও এর থেকে, যারা আমার বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা প্রায়ই দেখি উনি অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন এবং কখনো সেখানে যে হিন্দু ধর্মীদের জন্যই উনি কাজ করেছেন সেরকম না, সেখানে মুসলিমই হোক জৈনই হোক সব ধর্মাবলম্বীদের প্রতি উনার সবসময় একটা মানে সমান আচরণ উনি করতেন, ডিসক্রিমিনেট করতেন না। আজকের দিনে কিন্তু সেটাই কিন্তু প্রাসঙ্গিক। আমাদের উনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে ধর্মের ভিত্তিতে বিভাজন, এবং উনি বুঝেছেন যে সহাবস্থান একসাথে যদি আমাদের থাকতে হয় সেটা অত্যন্ত প্রয়োজন। আরেকটা জিনিস আজকে এখানে আলোচনায় যেটা আসলো সেটা আমাদের সত্যিই আমাদের জীবনে আমাদের শেখার বিষয়, যে বিপদে স্থির থাকা। আমরা অনেক সময় কিন্তু ইমব্যালেন্স হয়ে যাই। শুধু তাই না, বিপদ তো দূর হোক, আমরা যদি দেখি যে একটা পোস্ট আমরা পেলাম না, সেই পোস্ট না পেলেই আমরা অস্থির হয়ে যাই। আর এখানে উনি তো এরকম বিপদে ছিল, সেই বিপদের মধ্যেও স্থির থাকা, যে আমার লক্ষ্য, আমি যে কাজে এসেছি সেই কাজটা আমি করব, সেটা একটা। আর ঠিক সময়ে সঠিক যে সিদ্ধান্ত নেওয়া উনার কাছ থেকে শেখার মতো, মানুষের জন্য কিছু করার যে চেষ্টা, তার মধ্যে যে একটা লিডারশিপ, প্রকৃত নেতা কিন্তু এই যে 3-4 কোয়ালিটি আছে যদি হয় তবেই প্রকৃত লিডার হওয়া যায়। এগুলো এই কারণেই আজকের যে অনুষ্ঠান তার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এবং তার যে কর্ম আদর্শ এবং নেতৃত্ব নতুন যে যারা আমাদের প্রজন্মরা আছে সেই দিকে তাদেরকে দিশা দেখাবে আমি আশা করি। এবং আমি উনার সম্পর্কে আজকে যে আলোচনা হয়েছে, আমাদের সমাজের এই আলোচনাগুলো যদি আমাদের এখান থেকে যাওয়ার পরে সবাই মিলে আমরা যাই, অনেক সময় আলোচনা হয় ঠিকই, কিন্তু তবু আমার মনে হয় মস্তিষ্কের মধ্যে যদি কিছু কয়েকটা থেকে যায়, রাখা যায়,
তাহলে মোটা মোটা জিনিসগুলো থাকলেও মানুষের প্রতি সহনশীল হওয়া, মানুষের একটা মানে হিউম্যান টাচ যদি থাকে, তাহলেও আমার মনে হয় যথার্থভাবে ওনাকে আমরা সম্মান দিতে পারবো। সেগুলো আমাদের সবাই করা উচিত। এখানে শুধু আজকে আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টে যাতে এটা সীমাবদ্ধ না থাকে, সব জায়গায় বসে বসে আমাদের কথা বলা উচিত। আমরা দেখেছি অন্যান্য পার্টির কিছু কিছু পার্টির আছে, সারাক্ষণ ওদের যে ক্যাডারগুলো আছে বা ওদের যে কার্যকর্তারা আছে, ওরা কিন্তু পলিটিক্স বা রাজনীতি এবং তাদের যে ফিলোসফি সেই নিয়ে কথা বলে। আমাদের কাছে এত এত বড় বড় মহিষীরা আছেন, তাদের সম্পর্কে যদি আমরা সাধারণ মানুষের আজকে চা স্টলেও যদি বসি, আজকে কোনো স্কুলেও যদি লেজার পিরিয়ডে আমরা বসি, বা কোনো জায়গায় আমরা বসলাম, সব জায়গার মধ্যে অফিস কাছারিতে আমরা যদি এই ধরনের বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের সমাজেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে এবং আলটিমেটলি মানুষেরও মঙ্গল হবে। আমার এখানে ওনার সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে তিনি পণ্ডিত, কবি এবং কারিগর, শিল্পীদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। যে কারণে উনির যে মারাঠি কবি মোরোপান্ত এবং সংস্কৃত পণ্ডিত খুশালী রামের মতো বিখ্যাত ব্যক্তিরা উনার যে সম্মান দেওয়ার কারণে উনি যেভাবে সৃষ্টি করছিলেন এইসব বিষয় নিয়ে, যে কারিগরি শিল্প ইত্যাদি, সেই তখন উনারাও কিন্তু উনাকে সাংঘাতিকভাবে উনাকে সম্মান দিয়েছেন। আমরা উনার ন্যায় বিচার সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা কাশী বিশ্বনাথ মন্দির, যেটা মুঘল আমলে ধ্বংস হয়েছিল, সেটা উনার প্রচেষ্টায় সোমনাথ, গয়া, দ্বারকা, কেদারনাথের মতো অন্যান্য পবিত্র যে স্থানগুলো সেইগুলোকে উনি পুনর্নির্মাণ করেছেন এবং সেগুলোকে উনি হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেগুলো যাতে আবার নতুনভাবে আবার তৈরি করা যায়। মহেশ্বরী শাড়ি সম্পর্কে ম্যাডাম বলেছেন পুরো বিস্তারিত। এখন মহেশ্বরী শাড়ি এখন সবাই জানে যে মহেশ্বরী শাড়ি উনি কিভাবে একদিকে নারীদের শিক্ষা দিয়েছেন, আবার নারীদের কর্মক্ষেত্রে যাতে নিয়োজিত হয়। তৎকালীন সময়ে ভাবুন, এখনো কিন্তু আমরা কিন্তু একই জায়গায় আছি, মহিলাদের ঘরের ভিতরেই রাখি। এটা আমার বাড়িতেই হোক, আপনার বাড়িতেই হোক, যা না কোথাও যেতে হবে না। তৎকালীন সময়ে তাদের শিক্ষার দিকে যেভাবে উনি কাজ করেছেন, ওনাদের কাজের সুবিধা করে দিয়েছেন এবং একটা ব্র্যান্ড মহেশ্বরী শাড়ি আজকে এখনো এটা চলছে এখানে। সত্যিই আমরা আজকে উনার সম্পর্কে জেনে আমরা খুবই খুশি এবং যে আমাদের সোশিও ইকোনমিক্যাল যে স্ট্যাটাস মহিলাদের মধ্যে, সেটা তৎকালীন সময় আজকে ভাবুন 300 বছর আগে শুরু হয়েছিল, আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে উনি প্রধানমন্ত্রী হিসাবে দেশ চালানোর দায়িত্ব নিলেন, এরপরে কিন্তু মহিলাদের প্রতি যেভাবে উনি কাজ করেছেন ভাবলে অবাক হয়। এই যে লিগাসি তৎকালীন সময়ে শুরু হয়েছে এবং সেই ইতিহাসের উপর ভিত্তি করে এগুলো কিন্তু হচ্ছে। আমরা উনার সম্পর্কে এটাও জানি যে অত্যন্ত উনি শিব ভক্ত ছিলেন, ম্যাডাম বলেছেন অলরেডি, এবং সেখানে নন্দীর চিত্র বহনকারী মুদ্রা উনি তৈরি করেছিলেন এবং ভগবান শিবের পর্বত সেগুলো উনি উনার কার্য সময়ে এগুলো করেছেন। আমরা ত্রিপুরার সরকার কি করলাম? আমরাও কিন্তু আজকে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য দিয়েছি আমরা ত্রিপুরা সরকার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় যারা ছাত্রীরা যারা উৎসাহিত হয় আগামী দিনে, তাদের জন্য আমরা গত 14ই মার্চ 2025-এ প্রায় 140 যারা মেয়েরা আছেন যারা 12 ক্লাস পাস করেছেন সিবিএসসি এবং আইসিএসসি এবং সিবিএসসি এবং টিবিএসসি, তাদেরকে আমরা স্কুটি দিয়েছি। তাহলে তারা উৎসাহিত হবে। তো এই যে বিষয়গুলো আমরা কিন্তু একটার পর একটা করে যাচ্ছি। যারা মহিলারা আছেন সরকারি যে সব আমরা স্টল বানাই, মার্কেট স্টল বানাই, 50% যাতে মহিলারা সেই সুযোগটা পায় তার ব্যবস্থা আমরা করেছি। যারা এখন নবম শ্রেণীতে যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে বাইসাইকেল আমরা দিয়েছি, প্রায় 1,22,000-এর উপর ছাত্র বিনামূল্যে তাদেরকে আমরা সাইকেল আমরা দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, আপনারা জানেনও যে যারা জাতীয় স্তরে যারা মহিলারা যদি বাইরে পড়তে যায় এবং তাদের যে উচ্চশিক্ষা যদি তাদের করতে হয়, তার জন্য 3% সুদের মাধ্যমে তাদের ঋণের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছুদিন আগে আমি প্রথম মুখ্যমন্ত্রী হলাম এবং মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর আমাদের সরকার আমরা ডিসিশন নিলাম যারা মহিলারা আছেন ডিগ্রি কলেজে পড়ে তাদেরকে আমরা তাদের সমস্ত ফি, ভর্তি ফিস থেকে আরম্ভ করে কলেজের উন্নয়ন ফিস এবং পরীক্ষা সংক্রান্ত ফিস সব আমরা মুকুব করেছি। তাতে করে যে ড্রপ আউটের সংখ্যা ছিল, মহিলারা কিন্তু অনেক বেশি এখন কিন্তু কলেজে আবার ওনারা আসছেন। পরিবহন দপ্তরে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রায় 45 মহিলাদেরকে তাদেরকে ড্রাইভিং যে ট্রেনিং দেওয়ার পর তাদেরকে লাইসেন্স প্রদান করা হয়েছে।
আমরা মার্কেট স্টল সম্পর্কে আপনারা বলেছি এর মধ্যে, এবং মহিলাদের নিরাপত্তার বিষয়টা খুব জরুরি। আজকে ত্রিপুরাতে আমরা সব প্যারামিটার যদি দেখি, বারবার গর্বের সাথে বলতে ইচ্ছা হয় যে ত্রিপুরাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন সারা 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক দিয়ে 3rd পজিশনে। মহিলাদেরও যদি আমরা দেখি নির্যাতনের দিক দিয়ে অনেক বেটার পজিশন এই 28টা রাজ্যের মধ্যে, এবং তাদের জন্য আমাদের এই যে ফোন নাম্বার তাৎক্ষণিক ইমিডিয়েটলি কোনো মহিলা নির্যাতিত হচ্ছে বা কোনো সমস্যায় আছে, আমরা 181 মানে টোল ফ্রি নাম্বার আমরা ব্যবস্থা করেছি প্রচুর। প্রায় এর মধ্যে প্রায় গত বছর প্রায় 14,500 একটি কল হয়েছে, এবং তাতে করে ইমিডিয়েটলি 121 জন মহিলাদেরকে তাদের তাৎক্ষণিক সহায়তা আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন অফিস আমরা চালু করেছি সমস্ত রাজ্য স্তরে, এবং প্রত্যেক জেলার মধ্যে একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন আমরা অফিস চালু করেছি। বিভিন্ন যেসব স্কিম থাকে, বিভিন্ন কর্মশালার এইসব বিষয়ে যাতে জানতে পারে সেই কারণেই ব্যবস্থা আমরা করেছি। ওয়ান স্টপ সেন্টার বা সখী সদন সেটা আমরা করেছি, যাতে নির্যাতিত মহিলারা যারা আছেন 8টি জেলায় একই জায়গার মধ্যে এসে যেন ওই অফিস সেই অফিস না করতে হয়, একটা জায়গার মধ্যে এসে সব চিকিৎসা সহায়তা হোক, আইনি সহায়তা হোক বা অন্যান্য পুলিশ সহায়তা হোক, সমস্ত একই জায়গায় এসে যেন ওনারা সেই সহায়তাটা পান। সহি পোষণ দেশ রোশন অভিযানে এখন অবধি 3.4 লাখ বেশি মহিলা এবং শিশুরা এই সুবিধাটা পাচ্ছেন। 2022-23 অর্থবছর থেকে রাজ্যের সব জেলায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগরতলা কৃষ্ণনগরে আমরা ওয়ার্কিং উইমেন হোস্টেলে 50 আসন বিশিষ্ট একটি কর্মজীবী মহিলা আবাস চালু করেছি, এবং 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণের জন্য এর মধ্যে প্রায় 114 কোটি টাকার বাজেটে আমরা রেখেছি, এবং কেন্দ্রীয় সরকার সেটা মজুতও করেছে, সেটাও আমরা করতে যাচ্ছি। আমরা শুধু মুখে না, খালি কথায় কথায় বললাম, কিন্তু কাজের বেলায় আমরা কিন্তু সেটা করছি। এবং আমরা চাই মহিলারা রাত্রে, আমরা কেন চাইবো না যে মহিলারা রাত্রে একটাই হোক দুটো হোক, মানে নির্বিঘ্নে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা চলাফেরা করতে পারে, এবং সেই দিশায় আজকে মহারানী অহল্যা জির কথা স্মরণ করে আমরা এই ধরনের আরো ইন্সপায়ার্ড হব আগামী দিনে আমরা কাজ করতে। আমরা সমস্ত মহিলা থানা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 7টা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, 9টা মহিলা থানা আমরা করেছি, এবং ওই থানাগুলো মহিলার দ্বারা পরিচালিত। মহিলা থানা থাকলে একটা সুবিধা হয়, অনেক সময় পুরুষদের কাছে গেলে মহিলারা অনেক মন খুলে কথা বলতে পারে না, সেই কারণে আমাদের সরকার সেটা আমরা করেছি। আমি নিজেও বেশ কয়েকটা এই ধরনের মহিলা থানা উদ্বোধনও করেছি। আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, তার জন্য আমরা সমস্ত অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে তার যে উইমেন এট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট 2013 সেটাকে আমরা সামনে রেখে এই ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সমস্ত অফিসে আমরা করেছি। লোকাল কমিটিও আমরা সেখানে করেছি। রাজ্যের প্রধান হাসপাতাল যাতে চিকিৎসা ক্ষেত্র আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ করে, প্রায় 200 কোটি টাকার মতো খরচ করে আমরা জিবি হাসপাতালে আমরা মাদার অ্যান্ড চাইল্ডের একটা হসপিটাল আমরা করছি। আমরা মানসিক স্বাস্থ্য হাসপাতাল মহিলাদের জন্য 50 শয্যার সেখানেও প্রস্তাব আমরা দিয়েছি, সেটারও প্রায় এর মধ্যে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, গর্ভবতী মহিলাকে প্রতি 3 বছর একবার করে পৌষ্টিক আহার দেওয়া, এবং তাদেরকে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে আমরা দেই, টোটাল 2,000 টাকা করে দেওয়া হয়। এবং গত 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 21,000-এর উপরে যারা প্রেগনেন্ট লেডি আছে তাদেরকে এই প্রকল্পের অর্থ ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা মহিলাদের সুবিধার জন্য আপনারা সবাই জানেন পিঙ্ক টয়লেট, আমরা জানি যে বাইরে যখন রাস্তায় বেরোয় তখন নর্মাল যে টয়লেটগুলো আছে সেইগুলোর মধ্যে অনেক সময় মহিলা বা বাচ্চাদের যেতে অসুবিধা হয়, তার জন্য আমরা সমস্ত জায়গার মধ্যে মহিলা এবং তাদের যে শিশুরা তাদের যাতে সেখানে দূর থেকে দেখে বুঝতে পারে ইট ইজ মিন ফর দেম, তাদের সেই ব্যবস্থা আমরা করছি। আমরা এর মধ্যে মহিলা ও কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা আমরা ভাতা প্রদান করছি, আপনারা সবাই জানেন, যেমন মহিলা ভাতা, স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে, গৃহ সহায়িকা ভাতা দেওয়া হচ্ছে, পরিত্যক্তা মহিলা ভাতা দেওয়া হচ্ছে, ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা হচ্ছে,
মোট ভাতা পাচ্ছে প্রায় 1,77,000-এর উপরে। রাজ্যে সবচেয়ে আমরা গর্ববোধ করি এখানে যে ত্রিপুরাতে এখন প্রায় আমাদের যে TRLM এর মাধ্যমে 53,663টি SHG গ্রুপ আছে এবং তাদের টোটাল সংখ্যা আপনারা শুনে খুশি হবেন প্রায় 4,84,000-এর মতো। এবং সেখানে এটা হচ্ছে আপনার গ্রামীণ এলাকায়। আর শহরে মহিলাদের যে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনে 5,941টি এই SHG গ্রুপ আছে, সেখানেও প্রায় 63,000-এর উপর মহিলা যুক্ত হয়েছে। শুধু তাই নয়, আমরা এদেরকে যাতে আরো সশক্তিকরণ করতে পারি তার জন্য প্রায় 746 কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে। এবং আরেকটা আমরা সবসময় যেটা বলি, দেখবেন কিছুদিন আগে আমরা 84,000 বলছিলাম, প্রতিদিনই দেখি যে নাম্বারটা কিন্তু অনেক উপরে যাচ্ছে। রাজ্যে বর্তমানে লাখপতি দিদি রয়েছে 91,871 জন। আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ব্যাংক লোনের ক্ষেত্রে 2017-18 আগে যে টাকা দেওয়া হয়েছিল প্রায় 4.95 কোটি টাকা, আর 2018-এর পর আমরা 1,465 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় সেখানে যারা দিদিরা আছেন 3.87 লাখ স্বসহায়ক যে দলের দিদিরা আছেন তাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে। 3.14 লক্ষ দিদি যারা আছেন তাদের জীবন জ্যোতি বীমা যোজনায় সেটা দেওয়া হয়েছে। আপনারা GI ট্যাগ আপনারা জানেন যে রিসা, পাছড়া এবং মাতাবাড়ির যে প্যারা প্রসাদ সেগুলো আমাদের মহিলারা খুব সুন্দরভাবে বানাচ্ছেন এবং তার জন্য আমাদের দিল্লি মানে সারা ভারতবর্ষের মধ্যে তারা প্রশংসাও কুড়িয়েছেন। এবং আমরা চাই যে মহিলারা আরও বেশি যাতে শক্তিশালী হয়, এম্পাওয়ারমেন্ট যাতে হয়, সেই ব্যবস্থা আমাদের সরকারের মাধ্যমে বিভিন্ন স্কিম, অনেক স্কিম আছে, সেগুলো বলে শেষ করা যাবে না।